সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেব? সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, হাসিনার আমলে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে যদি বাংলাদেশে কোনোদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলে দেব। এই সংবিধান হলো আমাদের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তো বেগম জিয়ার এই কথা কি বিএনপি ধারণ করতে পেরেছে বা তারেক রহমানও কি ধারণ করতে পেরেছে? না, পারেনি। গতকালকে আমদালির রহমান পার্থ সংসদে বলেছে যে সংবিধানকে কেন ছুঁড়ে ফেলতে হবে? সংবিধান কি মনে করে দেয় এটা ৭১-এর পরাজয়ের দলিল? সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেব? সুপ্রিয় দর্শক, দেখেন, বেগম জিয়ার বিরুদ্ধে আমদালির রহমান পার্থ সংসদে কথা বললেন এবং তারেক জিয়া সেটাতে টেবিল চাপড়ালেন। তাহলে কি বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে বিএনপি বা তারেক জিয়া কি সরে গেলেন? এই সংবিধান হলো আমাদের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। A few moments later. সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেব? তো বিএনপি কেউ প্রতিবাদ না করলেও কিন্তু হাসনাত আব্দুল্লাহ এই বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন। কিছুক্ষণ আগে আমাদের সর্বশ্রদ্ধেয় মাননীয় সংসদ আমদালিব রহমান পার্থ যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি যখন বললেন যে সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার। এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা ছিলেন তারা দীর্ঘদিন, তাদের সারা জীবন তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। সুপ্রিয় দর্শক, আজকে আমদালির রহমান পার্থ সংসদে এই কথা বললেন, অথচ কিছুদিন আগেও তিনি এই সংবিধানেরই বিরোধিতা করেছিলেন। এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। আচ্ছা, ঠিক আছে, समझ गया। সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেব? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওগুলো দেখলেন, তো কেন আমদালির রহমান পার্থ এই কথা বলছে জানেন? কারণ আপনারা জানেন যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইও কিন্তু এই একই কথা বলেছিলেন যে বেগম জিয়া বলেছিলেন যে যদি কোনোদিন বাংলাদেশে জনতার সরকার আসে তখন আমরা এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব। আমরা যদি সেই ৭২-এর সংবিধানকে ভালোবাসি তাহলে এখানকার নেতৃবৃন্দ এবং মরহুমা বেগম খালেদা জিয়া নিজে বলেছিল আমরা সুযোগ পেলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। সেই সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়েছে এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। তো মাসুদ ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কথা বলেছে। তো এখন হাসিনার এই সংবিধান এদেরকে এত ভালো লাগতেছে কেন, এত মিষ্টি লাগতেছে কেন? অথচ দেখা গেল যে হাসিনার আমলে, সেই গত ১৭ বছর ফ্যাসিবাদী আমলে কিন্তু এরা এই সংবিধান কেউ চায়নি, অথচ এখন এসে চাচ্ছে। তাহলে কারণ কি? তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই ডক্টর ফয়জুল হক। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ গতকালকের জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি বাংলাদেশের নেটিজেনরা অনলাইনে ধুয়ে দিচ্ছে, মুছে দিচ্ছে। কারণ এই পার্থ হচ্ছে সেই পার্থ
যেই পার্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাসায় একা ফেলে রেখে যখন তার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে আওয়ামী লীগের সময় আন্দোলন সংগ্রাম বন্ধ করার ষড়যন্ত্র হয়েছিল, তখন এই পার্থই দেয়াল টপকিয়ে পালিয়ে গিয়েছিল। শুধু দেয়াল টপকিয়ে পালিয়ে যাননি, শেখ সেলিমের সহায়তায় পুলিশের একটা মোটরসাইকেলে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন গোপনে ত্যাগ করেন এই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ট্রাক সরাতে না পেরে তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে ২০ দল থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে তার আপন ছোট ভাইকে আওয়ামী লীগের যুবলীগের সদস্য হিসাবে তিনি মনোনীত করেন তথা একজন ভাইকে আওয়ামী লীগে দান করে তার রাজনৈতিক ক্যারিয়ারটাকে টিকিয়ে রাখেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন সেই ভাইটি আওয়ামী লীগের এমপি ছিলেন। পরবর্তীতে তারা এই দুই ভাই মিলে আওয়ামী লীগের যোগ সাজসে বাংলাদেশে থেকেছেন। নামকাওস্তে দু একবার অ্যারেস্ট হয়ে সেখান থেকে আবার কিন্তু তিনি মুক্ত হয়ে তারপরে বাংলাদেশে থেকেছেন, তার একটা পশমেরও ক্ষতি হয়নি। কিন্তু সেই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যার কপাল অনেক ভালো যে অন্তত ডাক্তার খালেদুজ্জামান সাহেবের সাথে নির্বাচন করতে হয়নি ঢাকা শহরে, যদি তাকে সেই নির্বাচন করতে হতো তাহলে তিনি নিশ্চয়ই সেখানে পরাজিত হতেন। কারণ জনাব তারেক রহমান সাহেব যিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন, তিনি টের পেয়েছেন যে হুইজ ডাক্তার খালেদুজ্জামান। গুলশানবাসী সহ ঢাকা সহ বাংলাদেশের সমগ্র মানুষ জানেন যে বাংলাদেশের নির্বাচনের চিত্রটা কি হয়েছে এবং মাত্র ৪,০০০ ভোটের কম বেশি দেখিয়ে এখানে তাকে পরাজিত করা হয়েছে। যদিও আন্দালিব রহমান পার্থকে এই জায়গায় নির্বাচন করার কথা ছিল, কিন্তু তিনি এমন একটি দল করেন, গতকালকের এনসিপির ভাইদের উদ্দেশ্যে যে নসিহত করলেন যে আপনারা জেনজির থাকিয়েন জামাতের হয়েন না, এমন একজন ব্যক্তি সেই মন্তব্য করলেন যেই ব্যক্তি নিজে তার দলকে টিকিয়ে রাখতে পারলেন না, এমনকি দলীয় প্রধান হিসাবে ঢাকা ১৭ আসনে নির্বাচন করার মানসিকতা পোষণ করেও যিনি তার নিজের সিদ্ধান্তে থাকতে পারলেন না, বিএনপির চেয়ারপারসনের সিদ্ধান্তে তাকে এই জায়গা থেকে ভোলায় চলে গিয়ে নির্বাচন করতে হয়েছে, তিনি কিনা এনসিপিকে নলেজ দিচ্ছেন যে আপনারা জামাতি হতে যেন না। আজকের বাংলাদেশের রাজনীতিতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু যদি গবেষণা করেন, নির্বাচনের কয়েক মাস আগে যে ভিডিওটা আমার পেজেও দিয়েছি, লেখাও দিয়েছি, এই আন্দালিব রহমান পার্থ নিজের মুখে বলেছে যে এই সংবিধানকে নিক্ষেপ করতে হবে, ছুঁড়ে ফেলতে হবে। সেই আন্দালিব রহমান পার্থ কালকের নাটক করে, অভিনয় করে, সিনেমা করে জাতীয় সংসদে বক্তব্য দিয়ে সেখানে তিনি এই সংবিধানকে রক্ষার জন্য যে সকল মন্তব্য প্রতিবেদন দাখিল করলেন সেটা তার নিজের বক্তব্যেরই দ্বিচারিতা সেখানে প্রকাশ করলেন। আপনারা জানেন যে বাংলাদেশের এই সরকার আজকের বসে আছে শুধুমাত্র একমাত্র বাংলাদেশের এই জুলাই বিপ্লবের কারণে। জুলাই বিপ্লব যদি আজকে সংগঠিত না হতো, 2029 সাল 41 সাল যে সকল ডেডলাইন, এর আগে কে কখন দেশে আসতে পারতেন তার কোনো হদিস নাই। আমি সহ কেউ হয়তো বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করতে পারতেন না। কিন্তু আজকের আপনারা যারা 5ই আগস্টের পরে কান্না করেছেন, আপনারা বিভিন্নভাবে আপনাদের বিগত দিনের কষ্টের কথাগুলো জাতির কাছে প্রকাশ করেছেন, তারা কি কারণে হঠাৎ করে অতিরিক্ত আত্ম অহামিকায় ভুগছেন এবং জুলাই সনদ এবং বাংলাদেশের গণভোটকে নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, সেটা আবার ডিবেটের আকারে, মানে ফার্স্ট আমাকে হতেই হবে কিন্তু সেটা মিথ্যা বলেও সেরকম চরিত্র অবলম্বন করে বাংলাদেশের মানুষের কাছে আপনারা হাসির পাত্রে রূপান্তরিত হচ্ছেন। আপনাদের চরিত্রে বাংলাদেশের জনগণ দেখেছে। আওয়ামী লীগের ঘরজামাই আজকের এই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আপনার চরিত্র জনগণ দেখেছে, রাজনৈতিক স্ট্যান্ড জনগণ দেখেছে। যখন যেটার প্রয়োজন হয়েছে সেটাকে রেখেই আপনারা রাজনীতি করে বেশ আরামেই গত 16 বছর ছিলেন। বিশেষ করে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, এই বাংলাদেশের পরিবর্তনের জন্য যাদের কারণে আপনি সংসদে বসতে পারলেন, তাদেরকে আপনি চিমটি দিয়ে বলার চেষ্টা করছেন
যে আজকের ৭২-এর সংবিধান তারাই মানে না, তারাই কষ্ট পায় যারা ৭১-এর সেই সময়ের বিষয় নিয়ে কষ্টে আছে। আপনি ৭১ সালকে টেনে আনলেন, ৭১-এর মুক্তিযোদ্ধাকে শেখ হাসিনা টেনে এনে বারবার মিথ্যাচার করতে করতে, রাজাকার করতে করতে দেশ থেকে পালিয়েছে। শেখ হাসিনা একমাত্র জানে যে বাংলাদেশের জামাত শিবির কী জিনিস। আপনি গতকালকের এই টিপ্পণী দিয়ে যেটা প্রমাণ করতে চাইলেন, তার মাধ্যমে আপনি আপনার নিজের রাজনৈতিক জায়গাতে দেউলিয়াত্বের প্রমাণ দিলেন। কারণ এই সংসদে দাঁড়িয়ে আছেন কয়েকজন ব্যক্তির কারণে, তার মধ্যে হয়েছে যেসব মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেখেন, তাদের সন্তানরা কিন্তু এখন সংসদে প্রতিনিধিত্ব করছে। একজন জীবন্ত ফাঁসির রশি থেকে ফিরে আসা ব্যক্তি এটিএম আজহারুল ইসলাম কিন্তু সংসদে প্রতিনিধিত্ব করছে। এটা দিয়ে কি প্রমাণ হয়? এদেশের বাংলাদেশের জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করেছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সন্তান সংসদে প্রতিনিধিত্ব করছে, মতিউর রহমান নিজামী সাহেবের সন্তান সংসদে প্রতিনিধিত্ব করছে, মীর কাসেম আলীর সন্তান সংসদে প্রতিনিধিত্ব করছে। আজকের এভাবে আয়না ঘরে গুম করা মানুষদের সন্তানরা সংসদে, স্ত্রীরা সংসদে প্রতিনিধিত্ব করছে। এমনকি বিএনপির যে লুনা আপা, আজকের ইলিয়াস আলীর স্ত্রী, তিনিও সংসদে প্রতিনিধিত্ব করছেন। এই সকল মানুষদের কারণে আজকের আপনারা সংসদে ঢুকতে পেরেছেন। আর আপনি সংসদে ঢুকে বলছেন জামাত ইসলামকে টিপ্পণী দিচ্ছেন, এনসিপিকে টিপ্পণী দিচ্ছেন, যেটা আপনাদের পতনের কারণ হবে। আপনারা জুলাই সনদকে মেনে নিন, আপনারা বাংলাদেশের গণভোটকে মেনে নিন। যদি সেটা না মেনে আপনি আপনার অস্তিত্ব রক্ষা করতে চান, সেটা কোনোদিন পারবেন না। আর পারেন নাই তো। কয়েকজন ব্যক্তি ছাড়া এই জাতীয় সংসদে আপনাদের সাথে কারা আছে? বাংলাদেশের সিংহভাগ মানুষ আপনাদের সাথে নেই। আপনি গরুর গাড়ি মার্কার নির্বাচন করেছেন, কিন্তু আপনি নিজে ধানের শীষের মহাসচিবের মতো কথা বলছেন। আর ধানের শীষেরও কিছু ভাইয়েরা এমনভাবে কথা বলছেন, মনে হয় যেন আপনাদের মধ্যে অযোগ্য লোক সব ভরপুর হয়ে গিয়েছে। ধার করা পার্থর বক্তব্যকে নিয়ে আপনাদের প্রাউড করতে হচ্ছে। এটা সেই রাজনীতিতে যিনি ২০ দল পদত্যাগ করে ২০ দল থেকে বের হয়ে গিয়েছেন, যিনি খালেদা জিয়ার দেয়াল টপকিয়ে সেই সময় বালুর ট্রাকের সময় শেখ সেলিমের সহায়তায় পুলিশের মোটরসাইকেলে করে সেই খালেদা জিয়ার বাসভবন থেকে পালিয়েছেন, সেই নেতা কোনোভাবে জাতির সামনে প্রকাশ্যে এ ধরনের চ্যালেঞ্জ ছুড়ে বক্তব্য দিতে পারে না। এটা স্পষ্ট। আপনি ইথিক্যালি দুর্বল। যেই নেতা নিজে সংবিধানকে ছুঁড়ে ফেলার জন্য বক্তব্য দিয়েছে, তিনি আবার কালকে সংবিধানকে অলিঙ্গন করছেন। এই সংবিধানকে তো আমরা নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুবার বলেছে যে এটা শেখ হাসিনার একটা পারিবারিক চটি বই। এটা শেখ হাসিনা এটাকে ধ্বংস করে দিয়েছে, অতএব এটাকে ছুঁড়ে ফেলবে। যখনই গণতান্ত্রিক সরকার আসবে, দেশপ্রেমিক সংসদ বসবে, তখন তারা এটাকে ছুঁড়ে ফেলবে। গতকালকের কৌশলে কিন্তু আপনি আওয়ামী লীগকে ভালোবাসতে গিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অপমান করেছেন। আর আমার কিছু ভাইয়েরা সেই অপমানটা বোঝার মতো শক্তিও অর্জন হয়নি। সে কারণেই বলছি, এই সংসদে যাদের উচিলায় সিন্নি খাইলেন তাদেরকে চিনলেন না। আর জাতি ঠিকই চিনেছে, যারা সিন্নি আজকের খাওয়ার কথা তাদেরকেই জাতি ভোট দিয়েছিল। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছে, জনতার সেই সকল ব্যক্তিদেরকে সংসদে পাঠিয়েছে যাদের বাবাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। যাই হোক প্রিয় বন্ধুরা, আমার মনে হচ্ছে আমাদের সময় আবার ঘনিয়ে এসেছে। নতুন করে বিপ্লবী একটি দেশ গঠনের জন্য আপনাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে হবে, না হলে সালাউদ্দিন গঙ্গদের হাতে এই বাংলাদেশটা আবার শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। দর্শক, আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।